পঙ্কজ রেলে চাকরি করে। বদলের চিঠিটা হাতে পেয়ে মুখটা হাঁড়ি হয়ে গেল। আবার স্ত্রী মেয়েকে নিয়ে আসানসোল রওনা দিতে হবে। বাড়ি এসে স্ত্রী অনন্যাকে বলল, নাও আবার বাক্স গোছাতে শুরু করো, আমি বাড়িওয়ালার সঙ্গে কথা বলে আসি। সামনের মাসের 1 তারিখে আসানসোল অফিসে জয়েন করতে হবে। শুনে অনন্যারও মনটা খারাপ হয়ে গেল। এই বাড়িতে ভাড়া আছে প্রায় 3 বছর হলো। আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে ভালোই আলাপ পরিচয় হয়ে গেছে। আবার অন্য জায়গায়, অন্য পরিবেশ, অন্য বাড়ি। এক জায়গায় গুছিয়ে বসতে না বসতেই ট্রান্সফারের অর্ডার এসে যায়। কিন্তু কি আর করা যায়, চাকরি তো বজায় রাখতে হবে। তাই সব গুছিয়ে রওনা দিল আসানসোলের উদ্দেশ্যে। পঙ্কজ আগে থেকেই আসানসোল অফিসের কলিগদের বলে রেখেছিল একটা ভালো থাকার জায়গার ব্যবস্থা করে রাখতে। সেই মতো একটা বাড়ির ঠিকানা তারা পঙ্কজকে দিয়ে দিয়েছিল। ট্রেন স্টেশনে ঢুকতে স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা অটো করে ওরা, মানে পঙ্কজ, ওর স্ত্রী অনন্যা আর দুষ্টু মিষ্টি একমাত্র মেয়ে বীণা। ছোটবেলায় এত ঘ্যান ঘ্যান করতো, তাই ওরা ওর নাম রেখেছে বীণা। তবে এখনও ছোটই আছে, বয়স হবে 3 বছর। অটোটা এসে দাঁড়ালো মুখার্জি বাড়ির দরজায়। বেল বাজাতে বেরিয়ে এলেন এক মাঝ বয়স্ক ভদ্রলোক। পঙ্কজ প্রণাম জানিয়ে বলল, আমরা মধ্যমগ্রাম থেকে আসছি। সুজিত আপনার বাড়ির ঠিকানাটা দিয়েছে ভাড়া থাকার জন্য। আপনি প্রভাসবাবু তো? আরে ওসব বাবু টাবু বলবেন না, প্রভাসদা বললেই হবে। পঙ্কজ বলল, তাহলে আপনি ওরকম আপনি আজ্ঞে করবেন না, তুমি বললেই হবে। ও হ্যাঁ, ঠিক ঠিক, এসো এসো, তোমরা ভেতরে এসো। ইনি নিশ্চয়ই আমার বৌমা, আর ওইটি নিশ্চয়ই দুষ্টু। পঙ্কজ বলল, দুষ্টু বলতে খুব দুষ্টু। এই, আমি দুষ্টু নয়, আমি বীণা। তুমি বীণা? না না, তুমি আমার রীনা, এই বলেই ডাকবো তোমায়। কেমন মিলিয়ে মিশিয়ে নাম দিলাম বলো, সোনা মা। বলে প্রভাসবাবু বীণাকে কোলে তুলে নিলেন। ভেতরে ঢুকতেই অনন্যা বলল, বাবা, কি বিশাল বাগান আপনাদের, খুব সুন্দর তো। পরিষ্কার করতে খুব কষ্ট হয় বলুন? প্রভাসবাবু বললেন, না বৌমা, ভালোবেসে কোনো কাজ করলে কষ্ট মনে হয় না। তা আপনি ঠিক বলেছেন। আচ্ছা আচ্ছা, তোমরা ঘরে যাও, হাত মুখ পরিষ্কার করে নাও। আজ তোমরা আমাদের কাছে দুপুরে খেয়ে নিও, কাল থেকে নিজেদের মতো করে করো। আমি তোমার বৌদি সব রান্না করে রেখেছি। বিশাখা, ওনারা এসে গেছে। এই দেখো, রীনা এসেছে। বিশাখা মানে প্রভাসবাবুর স্ত্রী দৌড়ে এলেন। এই দেখো তোমার রীনা। বীণা সাধারণত কারো কাছে ঘেঁষতে চায় না, কিন্তু প্রভাসবাবু বা বিশাখাকে দেখে কি খুশি, ওনাদের কোলে উঠে পড়েছে, একটুও কাঁদছে না। মা মা, এটা আমার দাদা আর ওটা দাদি বলে বীণা প্রভাসবাবু আর বিপাশাকে দেখালো। সেই দিনটা গল্প করে কেটে গেল। পরের দিন সকালে উঠে রেডি হয়ে পঙ্কজ অফিসে বেরিয়ে পড়ল। দুপুরে খাওয়া দাওয়া করে বীণাকে নিয়ে অনন্যা একটু ঘুমিয়ে পড়েছে। কাল অতটা জার্নি হয়েছে, ক্লান্তি ভাবটা আজও রয়ে গেছে। ঘুমটা একটু গভীর হয়ে গেছে। হঠাৎ চোখ খুলে দেখল পাশে বীণা নেই।
তাড়াতাড়ি দরজা খুলে ডাকতে লাগলো, কিন্তু কোথায় গেল মেয়েটা? অপরিচিত জায়গা, কোথায় গেল? ঘর থেকে বেরিয়ে এসে বিপাশার ঘরের দরজায় নাড়া দিল অনন্যা। দেখো না, বিনাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল মেয়েটা? এদিক ওদিক দেখতে লাগলো। হঠাৎ চোখ পড়ল বাগানের মধ্যে একটা আম গাছের নিচে বসে কয়েকটা ইঁট নিয়ে নাড়াচাড়া করছে আর কি যেন বলছে। অনন্যা দৌড়ে গিয়ে বিনাকে কোলে তুলে নিল। ছাড়ো ছাড়ো, আমি ওর সঙ্গে খেলছি তো, ছাড়ো আমাকে। অনন্যা বলল, খেলছিস মানে? কার সাথে খেলছিস? কই, কেউ তো নেই। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, তুমি ছাড়ো, আমি খেলবো। অনন্যা জোর করে বিনাকে ঘরে নিয়ে এলো। ঘরে নিয়ে এলো বটে, কিন্তু বিনা শুধু বাগানে যাবার জন্য বায়না করতে লাগলো। কখনো কখনো নিজেই চলে যাচ্ছে বাগানে। ওখানে একটা গাছের ডালে দোলনা টাঙানো আছে, ওটাতে উঠে বসছে আর নিজে নিজে দোল খাচ্ছে। অনন্যার কাছে বেশ অবাক লাগছে, এতটুকু মেয়ে একা একা দোল খাচ্ছে কিভাবে? মনে হচ্ছে কেউ যেন ঠেলে দিচ্ছে ওকে, আর ও দোল খাচ্ছে আর হাসছে। অনন্যা লক্ষ্য করে বিনা যেন কেমন পাল্টে গেছে। যে মেয়ে আগে দুধ দেখলেই পালাতো, এখন সে কি সুন্দর খেয়ে নিচ্ছে, বলতে নেই একটু বেশিই খাচ্ছে। ঘুমোতে থাকলে কেমন যেন মাঝে মাঝে হাসছে, তারপর উঠেই বলছে মাঠে যাব। পঙ্কজকে বললে তো অনন্যাকে পাগল বলবে, বলবে তোমাকে ভূতে ধরেছে, যত সব উল্টো পাল্টা চিন্তা ভাবনা, তাই ওর সাথে আলোচনা করা যায় না। প্রভাসবাবু আর বিশাখা তো বিনাকে খুব ভালোবাসে, দামি দামি খেলনা, চকলেট, জামা, যখনই বাইরে যাচ্ছে কিছু না কিছু একটা কিনে আনছেন। অনন্যা বারণ করলে বলছেন, ও তোমার হিংসে হচ্ছে বুঝি, আমি তোমাকে না দিয়ে বিনাকে দিচ্ছি বলে? অনন্যা বলল, কি যে বলেন দাদা, হিংসা করব কেন? মেয়েকে দিলে মায়ের হিংসা হবে? প্রভাসবাবু বললেন, তাহলে একদম বারণ করবে না, আমরা ওর দাদা দাদি, যা ইচ্ছা তাই দেব। এইভাবে সময় কাটতে থাকে। সামনে বিনার জন্মদিন। পঙ্কজ অফিসের কয়েকজনকে আসতে বলেছে। আশেপাশের দু চারটে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের প্রভাসবাবু আসতে বলেছেন। নির্দিষ্ট দিনে খুব ভোরবেলা প্রভাসবাবু বাজারের ব্যাগ নিয়ে রওনা দিলেন। বিশাখা কি কি আনতে হবে বলে দিয়েছে। পঙ্কজ দৌড়ে গিয়ে বলল, প্রভাসদা, এত সকালে কোথায় যাচ্ছ? আরে আজ রিনার জন্মদিন, সকাল সকাল না গেলে ভালো বাজার পাবো না। তুমি ঘরগুলো সাজাও, আমি আর তোমার বৌদি রান্নার দিকটা সামলে নেব। পঙ্কজ বলল, তাহলে এই কটা টাকা রাখুন, বাজার করতে লাগবে। প্রভাসবাবুর চোখে জল চলে এলো। আমি পারি না এইটুকু করতে, এই অধিকারও আমার নেই। ও, আমি তো ভুলে গিয়েছিলাম, ও আমার নিজের নাতনি নয়। কথাটা শোনার পর পঙ্কজ আর একটা কথা না বলে ভিতরে চলে গেল আর অনন্যাকে নিয়ে ঘর সাজাতে লাগলো। খানিকক্ষণ বাদে প্রভাসবাবু অটোরিকশা নিয়ে বাড়ির সামনে এসে পঙ্কজকে ডাকতে লাগলো, ধরো ধরো, এগুলো নামিয়ে নাও, আর এটা সাবধানে ধরো, বার্থডে কেক, ভেঙে যায় না যেন, সাবধানে। পঙ্কজ বলল, এ মা, আমি তো আপনাকে বলতে ভুলেই গেছি, বিনা
কেক খায় না। প্রভাসবাবু বললেন, খায় না তো এবার খাবে, খাবে, দেখবে খাবে। পঙ্কজ বলল, খাবে, এবার খাবে, কি জানি কি বলছেন। বীণার হাবভাব দেখে অনন্যা কেমন যেন বিচলিত হয়ে পড়তে লাগলো। মেয়েটা কেমন যেন হয়ে যাচ্ছে, এই রকম তো ছিল না। তবুও কাকে আর বলবে। সন্ধে হতেই এক এক করে আত্মীয়রা এসে হাজির। বীণা খুব সুন্দর জামা পরেছে, কেক কাটার তোড়জোড় হচ্ছে। পঙ্কজ দেখল বীণা কেক দেখে কোনো প্রশ্ন করল না। আস্তে আস্তে অনন্যার পাশে গিয়ে বলল, দেখো, বীণা কেক দেখলেই চিৎকার করত, আজ তো কিছু বলছে না। অনন্যা বলল, আমারও অদ্ভুত লাগছে। টেবিলের ওপর সাজানো রয়েছে সুন্দর করে কেক, সকলের মুখে হাসি। কেকের বাতিতে ফু দিল বীণা। সাথে সাথে ঘরের আলো নিভে গেল। কেউ যেন ফিসফিসিয়ে বলে উঠল, হ্যাপি বার্থডে বীণা। বীণা চিৎকার করে বলে উঠল, তুই কোথায়? জানতাম তুই আসবি। দাঁড়া দাঁড়া, কোথাও পালাবি না। সবাই দেখে একটা প্রতিবিম্ব সরে যাচ্ছে, অনেকটাই বীণার মতো একটা বাচ্চা মেয়ে। চোখের পলক ফেলতে না ফেলতেই ইলেকট্রিক চলে আসে। উজ্জ্বল আলোয় ভরে যায় চারিদিক। সাথে সাথেই অজ্ঞান হয়ে যায় বীণা। সবাই হতবাক, হচ্ছেটা কি? প্রভাসবাবু নীরবতা ভেঙে বলে, সব দোষ আমাদের। বিপাশা বলে, বেশ কয়েক বছর আগে আমাদের প্রিয় নাতনি রিনা আমার সাথে মার্কেটিংয়ে গেছিল। একটা গাড়ি এসে জোরে ধাক্কা মারে, আর সেই অ্যাক্সিডেন্টে রিনা আমাদের ছেড়ে চলে যায়। আমরা ওকে ভুলতে পারিনি। ও সমস্ত জামা কাপড় ছবি সব কিছু আমাদের ঘরে রাখা আছে। আমরা মনে মনে অনুভব করতে পারি যে রিনা ওই বাগানেই খেলে বেড়ায়। এই কথাটা আমাদের তোমাকে আগেই বলা উচিত ছিল। কিছুক্ষণ পরে জ্ঞান ফেরে বীণার। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে পড়েছে। কেউ খেয়াল করেনি। ওদের হুঁশ ফেরে যখন ওর গলার আওয়াজে বলে, তোমরা চিন্তা করো না, রিনা আমাকে কথা দিয়েছে, ও আর কখনো আমার কাছে আসবে না। আর আমিও এই দাদা দাদিকে ছেড়ে কখনো যাব না, এই কথা দিয়েছি। নাও এবার কেক কাটো।